হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য কিছু কনফিউজিং ওয়ার্ড নিয়ে এসেছি, যে ওয়ার্ডগুলোর উচ্চারণ অনেকটা একই রকম, কিন্তু এদের ব্যবহার সম্পূর্ণ আলাদা, এদের অর্থ সম্পূর্ণ আলাদা। আবার কখনো কখনো এদের অর্থ অনেকটা একই রকম লাগে, কিন্তু সেন্টেন্সে সম্পূর্ণ পৃথক অর্থে ব্যবহৃত হয়। আজকে আমরা এরকমই কিছু ওয়ার্ড দেখবো, এরকমই কিছু কনফিউজিং ওয়ার্ড দেখবো। এই ওয়ার্ডগুলোর সঠিক ব্যবহার তোমরা জানতে পারবে এই ভিডিওটা থেকে। সেন্টেন্সে আমরা এগুলোকে কখন কোনটার ব্যবহার করব। তো আজকের ভিডিওটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট, খুবই ফ্রুটফুল হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যা চ্যানেলে নতুন অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, তাহলে যখনই আমি ভিডিও আপলোড করবো তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তার দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। সবার আগে আমরা যে কনফিউজিং ওয়ার্ড দুটো দেখবো সেটা হলো শেড আর শ্যাডো। সেন্টেন্সে আমরা এই দুটো ওয়ার্ডকে কোন অর্থে ব্যবহার করি। সবার আগে চলো দেখি শেডের ব্যবহার। দেখো, শেডকে আমরা সেন্টেন্সে আ কুল ডার্কার এরিয়া, অর্থাৎ একটা শান্ত জায়গা যেখানে সূর্যের আলো পৌঁছায় না, কোন একটা অবজেক্ট, কোন একটা বস্তু সূর্যের আলোটাকে ব্লক করে রেখেছে, আর সেই জায়গাটা একটা শান্ত শীতল জায়গা, যেটাকে আমরা বাংলায় ছায়া বলে থাকি। দেখো, এখানে কিন্তু আমরা অর্থ করছি না কোন একটা বস্তুর আউটলাইন, আমরা এখানে অর্থ করব একটা ছায়া, অর্থাৎ একটা শীতল জায়গা যেখানে সূর্যের আলো পৌঁছাচ্ছে না, কারণ কোনো একটা অবজেক্ট সূর্যের আলোটাকে গার্ড করে রেখেছে, ব্লক করে রেখেছে। আর ঠিক সেই কারণে সূর্যের আলো সরাসরি না পড়ার কারণে সেই জায়গাটা শীতল হয়ে রয়েছে। সেন্টেন্স দেখো, চলো গাছটার ছায়ায় বসা যাক। লেটস সিট ইন দ্য শেড অফ দ্য ট্রি। লেটস সিট ইন দ্য শেড অফ দ্য ট্রি। দেখো, এখানে গাছটার ছায়া, অর্থাৎ গাছটা সূর্যের আলোটাকে আটকে রেখেছে আর একটা ছায়া প্রদান করছে, আর সেটাকে আমরা শেড বলছি। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমার একটু ছায়া দরকার, খুব গরম, আই নিড সাম শেড, ইটস টু হট। আই নিড সাম শেড, ইটস টু হট। যদি আমি বলি এই রাস্তায় কোনো ছায়া নেই, দেয়ার ইজ নো শেড অন দিস রোড। দেয়ার ইজ নো শেড অন দিস রোড। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা শেডকে কোন অর্থে ব্যবহার করছি। এবার দেখবো আমরা শ্যাডোর ব্যবহার। দেখো, শ্যাডোর অর্থ হলো ছায়া। এখানে আমরা অর্থ করব কোন একটা বস্তুর ডার্ক শেপ বা একটা আউটলাইন। আর এই ডার্ক শেপ বা আউটলাইনটা তৈরি হয়েছে কোন একটা বস্তুর, কোন একটা লাইটকে, কোন একটা আলোকে ব্লক করে রাখার কারণে, কোন একটা আলোর সামনে কোন একটা বস্তু চলে আসার কারণে তার একটা কালো ছায়া, একটা ডার্ক ছায়া তৈরি হয়েছে সেই আলোটার কারণে। দেখো, কোন একটা আলো সোজাসুজি চলে, আর তার সামনে যদি কোনো অবজেক্ট এসে পড়ে, সেই অবজেক্টটার শেপ সামনে গিয়ে পড়ে, অর্থাৎ সেই বস্তুটার অপোজিট সাইডে গিয়ে সেই শ্যাডোটা তৈরি হয়, আর এটাকেই আমরা বলে থাকি শ্যাডো। এক্সাম্পল দেখো, তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি বিড়ালটি তার নিজের ছায়া নিয়ে খেলছে, তার নিজের ছায়ার সাথে খেলছে। দ্য ক্যাট ইজ প্লেইং উইথ ইটস ওন শ্যাডো। দ্য ক্যাট ইজ প্লেইং উইথ ইটস ওন শ্যাডো। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি দরজার পেছনে একটা ছায়া দেখেছিলাম, আই স আ শ্যাডো বিহাইন্ড দ্য ডোর। আই স আ শ্যাডো বিহাইন্ড দ্য ডোর। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার ছায়াটা দেওয়ালে পড়েছিল, হিজ শ্যাডো ফেল অন দ্য ওয়াল। হিজ শ্যাডো ফেল অন দ্য ওয়াল। তোমরা বুঝতে পারছো শ্যাডো আর শেডের মধ্যে কি পার্থক্য। এবার যে কনফিউজিং ওয়ার্ড দুটো আমরা দেখবো সেটা হলো ব্রিং আপ আর গ্রো আপ। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই যখন বড় হয়ে যাওয়া বা লালন পালন করা এরকম অর্থ করি, তখন আমরা সেন্টেন্সে গ্রো আপের ব্যবহার করব নাকি ব্রিং আপের ব্যবহার করব, আমরা প্রায় কনফিউজড হয়ে যাই। সবার আগে আমরা দেখব ব্রিং আপের ব্যবহার। টু ব্রিং আপ। দেখো, ব্রিং আপের অর্থ হলো লালন পালন করা। ব্রিং আপ আ চাইল্ড। দেখো, আমরা সব সময় ব্রিং আপের পরে একটা পার্সনের ব্যবহার করব। ব্রিং আপ প্লাস আ পার্সন। আ চাইল্ড, দ্যাট মিনস টু রেজ আ চাইল্ড। একটা বাচ্চাকে বড় করা, একটা বাচ্চাকে লালন পালন করা। এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার বাবা মা তাকে খুব ভালোভাবে লালন পালন করেছিলেন। হার প্যারেন্টস ব্রট হার আপ ভেরি ওয়েল। হার প্যারেন্টস ব্রট হার আপ ভেরি ওয়েল। দেখো, সেন্টেন্সটা পাস্ট টেন্সে রয়েছে, আর ঠিক সেই কারণে আমরা ব্রিং এর সেকেন্ড ফর্ম ব্রট এর ব্যবহার করলাম। দেখো, আমরা ব্রিং আপ এর পরে কখনো কখনো কোনো পার্সনের ব্যবহার করি না, আর এখানে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে থাকে। যদি আমি বলি সে একটা গ্রামে বড় হয়েছে, অর্থাৎ আমি এখানে অর্থ করব তাকে একটা গ্রামে লালন পালন করা হয়েছে। She was brought up in a small village. She was brought up in a small village. দেখো, এখানে আমি কিন্তু সে বড় হয়েছে বলছি না,
তাকে লালন পালন করা হয়েছে, অর্থাৎ সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে রয়েছে। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি সে ভালো ব্যবহার নিয়ে লালিত পালিত হয়েছে, দ্যাট মিনস তাকে ভালো ব্যবহারের সাথে লালন পালন করা হয়েছে। সেন্টেন্সটা কি হবে? He was brought up with good manners. He was brought up with good manners. তো এক্সাম্পল গুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা ব্রিং আপ কে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব গ্রো আপ এর ব্যবহার। সেন্টেন্সে আমরা গ্রো আপ এর ব্যবহার কোন অর্থে করি? দেখো, গ্রো আপ কে আমরা সেন্টেন্সে তখন ব্যবহার করি যখন আমরা অর্থ করতে চাই বড় হয়ে ওঠা। দ্যাট মিনস টু বিকাম অ্যান অ্যাডাল্ট, ছোট থেকে বড় হয়ে ওঠা। দেখো, গ্রো আপ এর পরে আমরা কখনোই কোনো অবজেক্টের ব্যবহার করব না। দ্যাট মিনস আমরা কখনোই কোনো পার্সনের ব্যবহার করব না, যেমনটা আমরা ব্রিং আপ এর পরে করেছি। যদি আমি বলি বাচ্চারা খুব দ্রুত বড় হয়ে ওঠে, চিলড্রেন গ্রো আপ ভেরি ফাস্ট। চিলড্রেন গ্রো আপ ভেরি ফাস্ট। দেখো, গ্রো আপ এর পরে আমরা কোনো জায়গার ব্যবহার করতে পারি। ফর এক্সাম্পল, যদি আমি বলি আমি কলকাতায় বড় হয়েছি, আই গ্রিউ আপ ইন কলকাতা। আই গ্রিউ আপ ইন কলকাতা। যদি আমি বলি আমরা একই পাড়ায় বড় হয়েছি, উই গ্রিউ আপ ইন দ্য সেম নেইবারহুড। উই গ্রিউ আপ ইন দ্য সেম নেইবারহুড। তো তোমরা বুঝতে পারছো, এখানে কিন্তু আমরা গ্রো আপ এর পরে কিন্তু আমরা কোনো পার্সনের ব্যবহার করছি না, যেটা আমরা ব্রিং আপ এর পরে করব। এখানে আমরা প্রায় ভুল করে থাকি। যদি আমি বলি আমার বাবা মা আমাকে ভালোভাবে লালন পালন করেছিলেন, এখানে যদি আমি বলি মাই প্যারেন্টস গ্রিউ মি আপ ওয়েল, তাহলে কিন্তু সেন্টেন্সটা ভুল হয়ে যাবে। অর্থাৎ আমরা এখানে গ্রোর পরে কোনো পার্সনের ব্যবহার করব না। আর ঠিক সেই কারণে আমরা এখানে বলতে পারি না গ্রো মি আপ, গ্রিউ মি আপ। আমরা এখানে বলবো মাই প্যারেন্টস ব্রট মি আপ। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি দিল্লিতে বড় হয়েছি, আমি দিল্লিতে লালিত পালিত হয়েছি, এখানে আমরা বলতে পারি না আই ব্রট আপ ইন দিল্লি, কারণ আমরা ব্রট আপ এর পরে কোনো জায়গার ব্যবহার করব না। আমরা ব্রট আপ এর পরে কোনো পার্সনের ব্যবহার করে থাকি, আর যদি না করি তাহলে সেন্টেন্সটা প্যাসিভ ভয়েসে থাকে। তো সেন্টেন্সটাকে আমরা কিভাবে তৈরি করতে পারি? আই ওয়াজ ব্রট আপ ইন দিল্লি, বা আমরা এখানে বলতে পারি আই গ্রিউ আপ ইন দিল্লি, আমি দিল্লিতে বড় হয়েছিলাম। তো এবার আমার মনে হয় তোমরা বুঝতে পারলে গ্রো আপ আর ব্রিং আপ এর মধ্যে কি পার্থক্য। পরের দুটো কনফিউজিং ওয়ার্ড হলো অ্যাফেক্ট আর এফেক্ট। আমরা প্রায় কনফিউজড হয়ে যাই এই দুটো ওয়ার্ডের মধ্যে। দেখো, অ্যাফেক্ট মিনস টু ইনফ্লুয়েন্স আ পারসন, কাউকে প্রভাবিত করা, কারোর উপর প্রভাব ফেলা। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ঘুমের অভাব তোমার স্বাস্থ্যে প্রভাব ফেলতে পারে, ল্যাক অফ স্লিপ ক্যান অ্যাফেক্ট ইয়োর হেলথ। ল্যাক অফ স্লিপ ক্যান অ্যাফেক্ট ইয়োর হেলথ। একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তার কথাগুলো আমাকে গভীরভাবে প্রভাবিত করেছিল, হিজ ওয়ার্ডস অ্যাফেক্টেড মি ডিপলি। হিজ ওয়ার্ডস অ্যাফেক্টেড মি ডিপলি। যদি আমি বলি আবহাওয়া তার মেজাজের ওপর প্রভাব ফেলে, দ্য ওয়েদার অ্যাফেক্টস হার মুড। দ্য ওয়েদার অ্যাফেক্টস হার মুড। দেখো, এখানে আমরা এফেক্টকে একটা ভার্ব হিসেবে ব্যবহার করেছি। সেন্টেন্স অনুযায়ী আমরা ভার্বটাকে চেঞ্জ করছি। যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হচ্ছে, তখন আমরা এফেক্টের সাথে এস কে যোগ করছি। যখন সেন্টেন্সটা পাস্ট টেন্সে থাকছে, তখন আমরা এফেক্টের জায়গায় এফেক্টেড বলছি। তো আমার মনে হয় তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এফেক্টকে কোন অর্থে ব্যবহার করি। এবার আমরা দেখব এফেক্ট। দেখো, এফেক্ট মিনস দ্য রেজাল্ট অর আউটকাম অফ সামথিং, অর্থাৎ কোনো কিছুর প্রভাব। এটা সেন্টেন্সে একটা নাউন হিসাবে কাজ করে। এক্সাম্পল দেখো, যদি আমি বলি ঘুমের অভাব স্বাস্থ্যের উপর একটা খারাপ প্রভাব ফেলে, ল্যাক অফ স্লিপ হ্যাজ আ ব্যাড এফেক্ট অন হেলথ। ল্যাক অফ স্লিপ হ্যাজ আ ব্যাড এফেক্ট অন হেলথ। দেখো, এখানে আমরা বলছি ব্যাড এফেক্ট। দেখো, সেন্টেন্সে আমরা নাউনের আগে অ্যাডজেক্টিভের ব্যবহার করি, আর অ্যাডজেক্টিভটা সেই নাউনটাকে ডেসক্রাইব করে। আর এখানে ব্যাড হলো একটা অ্যাডজেক্টিভ, যেটা সেন্টেন্সে নাউনকে ডেসক্রাইব করছে, ব্যাড এফেক্ট, খারাপ প্রভাব। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি ওষুধটার কোনো প্রভাব পড়েনি, দ্য মেডিসিন হ্যাড নো এফেক্ট। দ্য মেডিসিন হ্যাড নো এফেক্ট। এবার যদি আমি বলি ওষুধটির দ্রুত প্রভাব পড়েছিল, দ্য মেডিসিন হ্যাড আ কুইক এফেক্ট। দ্য মেডিসিন হ্যাড আ কুইক এফেক্ট। প্রত্যেকটা সেন্টেন্সে লক্ষ্য করো, সেন্টেন্সে কিন্তু আমরা এই ওয়ার্ডটাকে নাউন হিসেবে ব্যবহার করছি। এবার যে কনফিউজিং ওয়ার্ড দুটো আমরা দেখবো, সে দুটো হলো ওয়ান্ডার আর ওয়ান্ডার। দেখো, WONDER, ওয়ান্ডারের অর্থ হলো কোনো কিছু নিয়ে গভীরভাবে চিন্তা করা। যদি আমি বলি আমি চিন্তা করছি বা আমি ভাবছি সে কি করে সমস্যাটার সমাধান করেছিল, আই এম ওয়ান্ডারিং হাউ শি সলভড দ্য প্রবলেম।
I'm wondering how she solved the problem. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি ভাবছি এবার কি করব, দ্যাট মিনস এর পরে কি করব। I'm wondering what to do next. I'm wondering what to do next. একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি ভাবছি সে কি বোঝাতে চেয়েছিল, I'm wondering what he meant. I'm wondering what he meant. সে কি অর্থ করতে চেয়েছিল। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা ওয়ান্ডার এই ওয়ার্ডটাকে কোন অর্থে ব্যবহার করছি। এবার আমরা দেখব ওয়ান্ডার, দ্যাট মিনস WANDER। দেখো এই ওয়ার্ডটা হলো একটা ভার্ব যার অর্থ হলো এদিক ওদিক উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা, অর্থাৎ উদ্দেশ্যহীনভাবে হাঁটা। যখন কোনো গন্তব্য থাকে না, কোথায় যাব সেটা জানি না, শুধু হাঁটছি, অর্থাৎ এদিক ওদিক জাস্ট ঘোরাফেরা করছি, এরকম অর্থে আমরা সেন্টেন্সে ওয়ান্ডারে ব্যবহার করে থাকি। যদি আমি বলি রাতে রাস্তায় ঘোরাঘুরি করো না, ডোন্ট ওয়ান্ডার অন দ্য স্ট্রিটস অ্যাট নাইট। ডোন্ট ওয়ান্ডার অন দ্য স্ট্রিটস অ্যাট নাইট। যদি আমি বলি সে পার্কের চারদিকে 1 ঘন্টা ঘোরাঘুরি করেছিল, হি ওয়ান্ডার্ড অ্যারাউন্ড দ্য পার্ক ফর অ্যান আওয়ার। হি ওয়ান্ডার্ড অ্যারাউন্ড দ্য পার্ক ফর অ্যান আওয়ার। পরের কনফিউজিং ওয়ার্ড দুটো হলো টু এন্ড আপ আর টু এন্ড ইন। দেখো এন্ড আপের ব্যবহার আমরা সেন্টেন্সে তখন করি যখন আমরা অর্থ করি শেষ পর্যন্ত সে এটা করেছিল, শেষমেশ সে এটা করেছিল, অর্থাৎ আমরা অর্থ করতে চাই অপ্রত্যাশিতভাবে কোনো কিছু শেষমেশ করতে হয়েছিল, এরকম অর্থে আমরা এন্ড আপের ব্যবহার করি। আর এন্ড আপের পরে আমরা ভার্ব প্লাস আইএনজি কে ব্যবহার করি। যদি আমি বলি শেষ পর্যন্ত আমি বাড়িতেই থেকে গিয়েছিলাম, আই এন্ডেড আপ স্টেইং অ্যাট হোম। আই এন্ডেড আপ স্টেইং অ্যাট হোম। দ্যাট মিনস শেষমেশ শেষ পর্যন্ত আমি বাড়িতেই থেকে গিয়েছিলাম, অপ্রত্যাশিতভাবে আমি ভেবেছিলাম কিছু অন্য, কিন্তু শেষমেশ আমাকে বাড়িতেই থাকতে হয়েছিল। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি শেষমেশ তারা অনুষ্ঠানটি বাতিল করে দিয়েছিল, দে এন্ডেড আপ ক্যান্সেলিং দ্য ইভেন্ট। দে এন্ডেড আপ ক্যান্সেলিং দ্য ইভেন্ট। শেষ পর্যন্ত তারা অনুষ্ঠানটা বাতিল করেছিল। এবার আমরা দেখব এন্ড ইন, দ্যাট মিনস টু ফিনিশ সামথিং উইথ আ পার্টিকুলার রেজাল্ট, অর্থাৎ যখন আমরা অর্থ করব কোন একটা নির্দিষ্ট ফলাফল নিয়ে কোনো কিছু শেষ করা, শেষ পর্যন্ত এটা হয়েছিল। দেখো সেন্টেন্সে যখন আমরা একটা নেগেটিভ রেজাল্ট অর্থ করি, অর্থাৎ একটা নেগেটিভ ফলাফল অর্থ করি, নেতিবাচক ফলাফলকে উদ্দেশ্য করি, তখনই আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার বেশিরভাগ ক্ষেত্রে করে থাকি। এক্সাম্পল দেখো, যদি আমি বলি প্রকল্পটি সম্পূর্ণ ব্যর্থতায় শেষ হয়েছিল, দ্য প্রজেক্ট এন্ডেড ইন টোটাল ফেলিওর। দ্য প্রজেক্ট এন্ডেড ইন টোটাল ফেলিওর। তো তোমরা বুঝতে পারছো সেন্টেন্সে আমরা এন্ডেড ইন কে কোন অর্থে ব্যবহার করছি। তো এই ছিল এন্ডেড আপ আর এন্ডেড ইন এর মধ্যে পার্থক্য। আর এই ছিল কিছু প্রচন্ড কনফিউজিং ওয়ার্ডস। আমার মনে হয় প্রত্যেকটা ওয়ার্ডকে তোমরা বুঝতে পারলে। সেন্টেন্সে এগুলোকে আমরা ঠিক কোন অর্থে ব্যবহার করছি, একই রকম শোনালে বা একই রকম বাংলা অর্থ দিলেও সেন্টেন্সের ব্যবহারটা সম্পূর্ণ আলাদা। তো প্রত্যেকটা ওয়ার্ডকে নোট ডাউন করো আর এগুলো দিয়ে প্রচুর সেন্টেন্স তৈরি করো, আর সেগুলোকে প্রতিদিনের কনভারসেশনে ইনক্লুড করো। আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলেছো না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.